সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। স্বাগত স্টার নিউজ লাইভে। পুরো খবরে আমি আছি আব্দুর রউফ। চট্টগ্রামের পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ এখন রূপ নিয়েছে মানবিক বিপর্যয়ে। দিনে পানির সাথে লড়াই করলেও রাত নামলেই বানভাসী মানুষের চোখে নতুন আতঙ্ক, বিষাক্ত পোকামাকড়ের ভয়। শেষ সম্বল ভিটেমাটি আর গৃহপালিত পশু পাহারা দিতে বুক সমান পানিতে রাত জাগছেন পুরুষরা। তলিয়ে গেছে টয়লেট, টিউবওয়েল, যার ফলে দেখা দিয়েছে তীব্র স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সংকট। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি জানাতে সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, যেমনটি আসলে বলছিলাম যে চট্টগ্রামে ভোগান্তির শেষ নেই, আপনার কাছে একটু চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। রৌফ, আসলে গেল কয়েকদিনের ভেতরে আমি যদি বলি যে গেল 5 তারিখের পর থেকে আজকে কিন্তু সর্বোচ্চ গরম এবং সর্বোচ্চ রোদ আমরা লক্ষ্য করছি চট্টগ্রামে। এবং গেল পরশু থেকে আমরা যে চিত্র দেখেছি যে ধীরে ধীরে চট্টগ্রামের যে সাতকানিয়া উপজেলা রয়েছে, পাশাপাশি পাশের চন্দ্রনাইশ এলাকা রয়েছে, সেসব এলাকায় কিন্তু বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। এবং যেহেতু উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টি আর হচ্ছে না, সে কারণে কিন্তু চট্টগ্রামের যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। এবং গতকালও আমরা দেখেছি গত পরশু দিনের তুলনায় কিন্তু খুব দ্রুত কিন্তু আসলে পানি নামছে। আজকেও কিন্তু আমরা দেখছি যে এসব এলাকায় কিন্তু আসলে পানি দ্রুত নামছে। যেসব রাস্তাঘাট ডুবেছিল কিংবা যেসব বসতঘর ডুবেছিল সেসব এলাকা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে এখনও কিন্তু ভেতরের দিকে, অর্থাৎ এই সাতকানিয়া উপজেলার ভেতরের দিকে যেসব গ্রাম রয়েছে সেসব গ্রামে কিন্তু আসলে আমরা দেখছি যে 17টি ইউনিয়নের যেগুলো ভেতরের দিকে যে গ্রামগুলো সেগুলোতে কিন্তু এখনও পানি রয়েছে। এখন আমরা আছি একটি স্কুলের সামনে, সেখানে কিন্তু আসলে আমরা দেখছি স্কুলের মাঠ কিন্তু এখনও পানিতে ডুবে আছে। তবে পানি কমেছে, হয়তোবা আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। সেই সাথে আপনি যেমনটা বললেন যে আসলে বিষাক্ত পোকামাকড়, সেই সাথে মানবিক বিপর্যয় সবগুলোই কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। পাশাপাশি বন্যার পানি কমার সাথে সাথে যেটি আরও তীব্র সংকট দেখা দেয় সেটি হলো কৃষি জমি এবং যে ফসল চাষ করা হয়েছিল সেসব বেশিরভাগই কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং সেই সাথে খাবার দাবারের একটি সংকট কিন্তু আসলে তৈরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখন আমরা দেখছি যে দেশের বিভিন্ন এলাকা থেকে ত্রাণ সামগ্রী সেগুলো কিন্তু এই বন্যা দুর্গত এলাকায় পৌঁছাচ্ছে এবং সেগুলো বন্যা দুর্গত যারা বানভাসী যারা তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির কিন্তু সার্বিক উন্নতি হয়েছে। তো রৌফ, এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিবিড়, এত ভোগান্তির মধ্যে এটি একটি আশার বার্তা যে পানি কমতে শুরু করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশু মল্লিক, বান্দরবান থেকে আকাশ মার্মা ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আক্তার হোসেন। আমরা শুরুতেই চলে যাব রাঙামাটিতে মিশু মল্লিকের কাছে। মিশু, আপনার কাছে একটু রাঙামাটির খবর জানতে চাই। সেখানে এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে জানতে চাই এবং সেই সাথে স্থানীয়রা কি বলছে এবং সরকারি পক্ষ থেকে কোনো প্রণোদনা দেওয়া হয়েছে কিনা বা এরকম কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা জানতে চাই। একেবারেই পানি নিচে চলে গিয়েছিল। তবে পানি নামতে শুরু করার পর থেকে দোকানগুলোতে মানুষ আবার ফেরত দিয়েছে দোকানগুলোতে, এবং তবে দোকানে থাকা যে সকল মালামাল সেগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে। আর বাঘাছড়ি উপজেলার কথা যদি বলি, বাঘাছড়ি উপজেলা ও রাঙামাটিতে
3,675 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্রায় 800 হেক্টর ধানি জমি রয়েছে। এছাড়াও আসলে মৎস্য প্রাণী খাতে এবং রাস্তাঘাটেও আসলে অনেক রাস্তাঘাটগুলো ভেঙে গেছে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আসলে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে আমরা যে সকল সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে সে সকল দপ্তরগুলোতে যোগাযোগ করে প্রাথমিক একটা ধারণা পেয়েছি ক্ষয়ক্ষতি সম্পর্কে। আপনি চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাচ্ছিলেন, এই মুহূর্তে আসলে চ্যালেঞ্জটা কি? এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে সকল বাসিন্দাদের বাড়িঘরগুলো ভেঙে গেছে, সে সকল বাড়িঘরগুলো আবার সংস্কার করে পুনরায় ব্যবহার উপযোগী করা, তাদের নিজস্ব বাসস্থানে আসলে ফেরত দেওয়া, এটাই আসলে তাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাঘাইছড়ি উপজেলা থেকে পানি নেমে গেছে, এই কথাটা সত্যি, কিন্তু বাঘাইছড়ি উপজেলার আসলে সবগুলো ইউনিয়ন থেকে পানি নেমে যায়নি। পশ্চিম লাল্লাকুনা সহ কিছু ইউনিয়নে এখনো পর্যন্ত পানি রয়েছে এবং এই সকল এলাকায় আশ্রয় কেন্দ্রেও মানুষ এখনো অবস্থান করছেন। তো বাড়ির পুরুষরা আশ্রয় কেন্দ্র থেকে রাতে আশ্রয় কেন্দ্রে এসে থাকেন এবং সকাল থেকে আবার বাড়িগুলো সংস্কার করার কাজে তারা লেগে পড়েন। মহিলারা, বৃদ্ধ শিশুরা তারা আসলে এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি এখনো পর্যন্ত পাইনি। তবে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চালাচ্ছেন এবং খুব দ্রুত তারা আমাদেরকে এই বিষয়ে সামগ্রিক প্রতিবেদন তারা বা বিবৃতি আমাদের কাছে দিবেন বলে জেলা প্রশাসন আলোচনা করতে আমাদেরকে জানিয়েছেন। আর প্রাণী খাতে আসলে অনেক ক্ষতি হয়েছে, 10টি গরু মারা গেছে, 2,400টি মুরগি মারা গেছে এবং টাকার অঙ্কে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা প্রায় 70,77,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং যদি মৎস্য খাতে বলি, মৎস্য খাতের এই ক্ষতির পরিমাণ আরো বেশি, প্রায় কোটি টাকা ছাড়িয়ে গেছে এই মৎস্য খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ। খামারে এবং পুকুর থেকে যেটা মিশু, আমি বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা বান্দরবানে যেতে চাই সহকর্মী আকাশ মার্মার কাছে। আকাশ, আপনার কাছেও ঠিক একইভাবে জানতে চাই যে বান্দরবানের কি অবস্থা এই ভোগান্তির মধ্যে। আপনার কাছে একটু জানতে চাই যে ক্ষয়ক্ষতির কি পরিমাণ নির্ধারণ করা হয়েছে এবং সেই সাথে স্থানীয়রা কি বলছে, আবহাওয়া অফিস কি বলছে, জানতে চাই। রব, এই তো পানি কমে গেছে, সেই তো যেসব নিম্নাঞ্চল রয়েছে, যেসব পানি কমে গেছে এলাকাগুলো এখন ভোগান্তিতে রয়েছে। অনেকে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন, এরই মধ্যে প্রায় অনেকে ফিরে গেছেন। যদি ক্ষয়ক্ষতি আপনাকে বলি যে বান্দরবানের যে বেশি ক্ষতি হয়েছে যদি বলা চলে যে এলজিডি যে অভ্যন্তরীণ সড়ক তাদের বেশি ক্ষতি হয়েছে। এরপর যদি বলা হয় যে কৃষি খাতের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে ক্ষতি হয়েছে বলা চলে যে আপনার যে সড়ক ও জনপথে। কৃষি বিভাগ একে বলছে যে তাদের প্রায় 4,500 একর ক্ষতি হয়েছে এবং প্রায় 2,000 অধিক কৃষক তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সাথে এলজিডি যে অভ্যন্তরীণ সড়ক প্রায় 20 কিলোর মতো তাদের যে সড়ক সেটি ধসে গেছে এবং সেটি সংস্কার করতে প্রায় 40 কোটি টাকা প্রয়োজন বলে আমাদেরকে এলজিডি জানিয়েছেন। এবং যেটি সড়ক ও জনপথ কথা বলে তাদের প্রায় রাঙামাটি যে বান্দরবানের যে সড়ক যোগাযোগ রয়েছে সেটি শীত বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে তাদের বিভিন্ন আরো অভ্যন্তরীণ সড়ক রয়েছে যেসব ধসে গেছে, সেগুলো ঠিক করতে প্রায় তাদের 7 থেকে 8 কোটি টাকা লাগবে বলে আমাদেরকে সড়ক ও জনপথ জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই কিছুক্ষণ প্রায় 11:30টার দিকে তাদের প্রশাসনের যে ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষতি কিছুক্ষণ পরে সাংবাদিকদের মাঝে তিনি ব্রিফিং করবেন। এরপরে আমরা প্রায় দুপুর থেকে প্রশাসকের যে ক্ষতি হয়েছে সেটা আমরা জানাতে পারবো। আর সব মিলিয়ে বলা চলে যে 23 সালে যে ভয়াবহ বন্যার যে ক্ষতি, তার চেয়ে কিছুটা কমতি ক্ষতি হচ্ছে এই 26 সালের বন্যায়। রূপ, এই ছিল আমাদের সবশেষ খবর। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা আমাদের আরেক সহকর্মী আকাশের কাছে আক্তারের কাছে যেতে চাই। আক্তার, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে দীঘিনালা এবং বাঘাইছড়ির যে সড়কের অবস্থা, এখন তার বর্তমান চিত্র কেমন দেখছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? রউফ, অর্থাৎ সময় যত যাচ্ছে খাগড়াছড়ির যে প্লাবিত এলাকা এবং ভারী বর্ষণ, পাহাড় ধসে সেই চিত্র কিন্তু এখন ফুটে উঠছে। অর্থাৎ খাগড়াছড়ির সাথে বাঘাইছড়ি অর্থাৎ রাঙ্গামাটির বাঘাইছড়ি যে একটি সড়ক রয়েছে, আঞ্চলিক সড়ক, সেই সড়কের অর্থাৎ প্রায় 150 থেকে 200 ফিট একটি সড়কের জায়গা, অর্থাৎ পাহাড় দেবে সেই সড়কের জায়গাটি কিন্তু একদম বাঘাইছড়ির সাথে সারা দেশের যে যোগাযোগ ব্যবস্থা সেটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। অর্থাৎ গত বুধবার থেকে সেই চিত্র আমরা দেখছি। সড়ক ও জনপথ সেই জায়গায় কাজ করছে এবং সেটি আসলে কবে নাগাদ সড়কের কাজ সম্পূর্ণ হবে এমন কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। তবে যেমনটা বলেছে, অর্থাৎ ইটের কংক্রিট বা বালি দিয়ে যত মানুষ যাতায়াত বা যানবাহন যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা নিয়ে যাওয়ার একটি বিষয়ে তারা সেই এমন তথ্য দিয়েছে। পাশাপাশি আমি যদি আপনাকে বলি, খাগড়াছড়িতে প্লাবিত অর্থাৎ ভারী বর্ষণের ফলে যে প্লাবিত হয়েছে, তার ফলে
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে অর্থাৎ খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণের যিনি উপপরিচালক আছেন নাসিরুদ্দিন চৌধুরী, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে যেমন তথ্য জানিয়েছেন, অর্থাৎ খাগড়াছড়িতে ৭,৩৪৪ জন কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ ১১ কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে। এবং সড়ক ও জনপথের সেই তথ্য এবং পুরো জেলার চিত্র আমরা হয়তো কিছুক্ষণ পরে খাগড়াছড়ির যিনি জেলা প্রশাসক আছেন মোহাম্মদ আনোয়ার সাদাত, তার কাছ থেকে জানতে পারবো। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতি ও পরবর্তী সময়ের সর্বশেষ। রউফ। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টানা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন আমাদের সাথে। টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বাড়ছে। কোথাও বিপদসীমার কাছাকাছি, কোথাও এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে এই পানি। এতে নতুন করে উদ্বেগ বাড়ছে বন্যার শঙ্কার। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে ফরহাদ হোসেন ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা শুরুতে যাচ্ছি মৌলভীবাজারের ফরহাদের কাছে। ফরহাদ, আপনার কাছে একটু জানতে চাই যে মৌলভীবাজারের যে নদ নদী আছে সেগুলোর পানি ঠিক কতটা বেড়েছে, বিপদসীমা অতিক্রম করেছে কিনা, আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানতে চাই। রৌফ, আপনি যেমনটা বলছিলেন যে আসলে গত টানা কয়েকদিনের যে পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে এই মনু নদী এবং মৌলভীবাজারের কমলগঞ্জের যে ধলাই নদী রয়েছে সেই নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং নদী ভাঙ্গনেরও দেখা মিলেছিল। আমরা দেখেছিলাম যে নদী ভাঙ্গনে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তবে গত পরশু থেকে এই পানি কিন্তু নিচের দিকে নেমেছে, অর্থাৎ বিপদসীমা থেকে এখন অনেকটা নিচে আছে, যে কারণে হচ্ছে এই এলাকার বাসিন্দারা এখন অনেকটা স্বস্তিতে রয়েছেন। তারা তাদের যে ক্ষতি হয়েছে এই বন্যার পানিতে, বিশেষ করে ফসলের ক্ষতি হয়েছে, ধানগুলো তারা গোলায় ভরেছিলেন সেই ফসলের ক্ষতি হয়েছে, পাশাপাশি তাদের আসবাবপত্রগুলো কিন্তু এখন এই যে আজকে যে রোদের দেখা মিলেছে সে কারণে তারা সেগুলো শুকাচ্ছেন। এছাড়া আমি যদি বলি যে আমরা আস্তে আস্তে রাস্তায় বিভিন্ন ক্ষতচিহ্ন দেখেছি, রাস্তার ইটগুলো তারা সরে গিয়েছে এবং পিচ উঠে গিয়েছে। এছাড়া এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যারা বন্যা কবলিত তারা কিন্তু ত্রাণ নিতে এখানে উপস্থিত হয়েছেন। এখানে সিলেটের যিনি সিলেট রেঞ্জের যে ডিআইজি রয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান, তিনি কিছুক্ষণ আগে এখানে ত্রাণ বিতরণ কার্যক্রমের পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। পাশাপাশি তিনি একটি মেডিকেল ক্যাম্পেইন, বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করে এখান থেকে চলে গিয়েছেন। বিশেষ এখানকার যে বন্যা দুর্গত যে মানুষগুলো আছে তারা আসলে ত্রাণের অনেকটা সংকটে রয়েছেন। সামাজিক সংগঠনগুলো তারা ত্রাণ দিচ্ছেন এবং চেষ্টা করছেন এই মানুষগুলো যাতে এই কঠিন মুহূর্তে তাদের পাশে, মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন, সেটাই তারা চেষ্টা করছেন। আমি এখানকার যে যারা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এখানকার যে আউশ এবং আমন, অর্থাৎ আমন ধানের যে চারা বীজতলা সেগুলো কিন্তু নষ্ট হয়েছে এবং আমন ধান বেশ নষ্ট হয়েছে। তবে তারা এখনই সংখ্যা বলছেন না, কারণ সেই পরিমাণটি তারা এখনো তালিকা করছেন এবং সেগুলো তারা অতি শীঘ্রই আমাদেরকে জানিয়ে দিবেন। এখানকার রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্ট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত তালিকাটি তারা কিছুদিনের মধ্যে আমাদেরকে জানাবেন এবং আমরা সেই তালিকাটি জানার সাথে সাথে হয়তো আমরা এ ব্যাপারে আরো আপডেট দিতে পারবো। রৌফ, এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা লালমনিরহাটে যেতে চাই আমাদের সহকর্মী সাব্বিরের কাছে। সাব্বির, আপনার কাছে একটু জানতে চাই যে তিস্তার পানির কি অবস্থা, তিস্তার পানি বেড়েছে কিনা বা বিপদসীমার উপরে উঠেছে কিনা, সেই সাথে জানতে চাই যে স্থানীয়রা আসলে কি বলছেন এবং আবহাওয়া অফিস থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এই দুর্যোগ মোকাবেলার জন্য। রৌফ, তিস্তার যে এটা ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছিল, সেটি আসলে ভারী বৃষ্টিপাত এবং উজানি ঢল কমে যাওয়ার কারণে কিছুটা স্বস্তি মিলেছে তিস্তা পাড়ের মানুষের মাঝে। গতকাল সন্ধ্যা থেকে রাত মানে আজ সকাল পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর সকাল 7টা থেকে কিন্তু তিস্তার পানি কমতে শুরু করেছে। সকাল 9টার যে তথ্য পানি উন্নয়ন বোর্ডের ছিল সেই তথ্য মতে তিস্তার পানি 52.19 সেন্টিমিটার, যা বিপদসীমা 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও তিস্তার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে রৌফ, সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু দীর্ঘ সময় তিস্তার পানি উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই অঞ্চলগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি, সানিয়াজান, সিন্ধুন্না, লালমনিরহাটের তুষভান্ডার, কাকিনা, ভোটমারি এবং আদিতমারি উপজেলার মহিষখোসা এবং লালমনিরহাট সদরের 5-6টি
ইউনিয়নে কিন্তু পানি প্রবেশ শুরু করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি যে তারা জানিয়েছেন যে এই এই মাসে প্রায় ৩ থেকে ৪ বার বন্যার মুখোমুখি তারা হয়েছেন। যদিও এই বন্যাগুলো স্বল্প মেয়াদী হয়েছে, তারপরও তারা বারবার এই বন্যার কারণে তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে আমন ধানের যে চারা রয়েছে সেই আমন ধানের চারা, বাদামের বীজ, পাট এবং বিভিন্ন ধরনের শাকসবজির কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলছেন যে একটি কথা বারবার বলছেন যে তারা আসলে এই তিস্তা মহাপরিকল্পনার কথা বলছেন। আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখনও কিন্তু একটি বন্যার পূর্বাভাস তারা জানিয়েছে এবং ভাঙ্গন এবং বাঁধ যাতে নষ্ট হয়ে না যায় সেই জন্য তারা কিন্তু জিও ব্যাগ নিয়ে সর্বাত্মক প্রস্তুতি রেখেছেন। রৌফ, এই হচ্ছে লালমনিরহাটের তিস্তা থেকে পানি বৃদ্ধির সর্বশেষ। সাবির, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই। এই যে তিস্তা পাড়ের যে পানি বেড়েছে বা এখন কমতে শুরু করেছে কিছুটা, আপনার কাছে একটু জানতে চাই এই যে যাদের ক্ষয়ক্ষতি হলো, আসলে যে ক্ষয়ক্ষতির পরিমাপও কিন্তু অনেকটাই বেশি, আপনার কাছে একটু জানতে চাই যে স্থানীয় সরকার ব্যবস্থা থেকে তাদেরকে কোনো প্রণোদনা দেওয়ার কথা হয়েছে কিনা বা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানতে চাই আসলে। রৌফ, আসলে এই বন্যাটি তো আসলে আজকে থেকেই মূলত এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। এর আগে গত সপ্তাহে একটি বন্যা হয়েছিল। সে বন্যায় কিন্তু ২২০ মেট্রিক টন চাল এবং ৫,৫০,০০০ টাকা এই বন্যার্ত মানুষের জন্য বিতরণ করা হয়েছিল। নতুন করে এখনও পর্যন্ত এই পানিবন্দী মানুষের জন্য আসলে তেমন কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে খুব শীঘ্রই এই পানিবন্দী মানুষের তথ্য যাচাই করে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক। তারা ইতিমধ্যেই যে লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু কৃষির কিন্তু একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছেন এবং এই বন্যা আসলে কতদিন পর্যন্ত স্থায়ী হয় তারপরে তারা আসলে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারবেন। রৌফ, সাবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিচ্ছিলেন। আশা করছি এই ভোগান্তি মোকাবেলার জন্য সরকার সঠিক পদক্ষেপ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শক, যেমনটি আসলে বলছিলাম যে বন্যা পরিস্থিতি, আবার তিস্তা পাড়ের পানিও বেড়েছে। আমরা একটু ফেনীর পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই। ফেনীতে একটু যেতে চাই। ফেনী থেকে আমাদের সহকর্মী যুক্ত আছেন। আপনার কাছে একটু জানতে চাই, ফেনীর যে লেকের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এটির পানি বেশ কিছুদিন আগে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল, আবার কমেও ছিল। আপনি তেমনটি তথ্য আমাদের জানিয়েছিলেন। আজকের অবস্থা একটু জানতে চাই যে এই নদীর বা নদ নদীর পানি বাড়ছে কিনা বা কমছে কিনা, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সে স্থানীয়ভাবে তাদেরকে কোনো প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি জানতে চাই। ধন্যবাদ রৌপ। আসলে আপনি যেমনটা বলছিলেন মুহুরী নদীর পানি কমছে কিনা, মুহুরী নদীর পানি আসলে বর্তমানে কমছে। গতকালকে আমরা দেখেছি বিপদ সীমা একদম কাছাকাছি ছিল পানি, আর যার ফলে এখানকার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। তবে সবচেয়ে স্বস্তির খবর যেটি, মুহুরী নদীর কোনো বাঁধ কিন্তু এখনো পর্যন্ত ভারতের যে উজানের পানি, সেই উজানের পানির চাপে ভেঙে পড়েনি। আর আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগেই বলেছিলাম আসলে এখানকার যে ফেনীর যে বন্যা, সেই বন্যা পরিস্থিতির সাথে আসলে ভারতের একটা সম্পর্ক আছে। গত দুদিন ধরে কিন্তু ফেনীতে কোনো বৃষ্টি নেই, কালকেও বৃষ্টি ছিল না, কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা দেখেছি মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার কারণেই আসলে অনেকটাই বন্যা যে প্রতিরক্ষা বাঁধ আছে সেই বাঁধ টপকে আসলে বিভিন্ন লোকালয়ে পানি ঢুকেছে। বিশেষ করে এখানকার ফুলগাজী উপজেলার যে মণিপুর এলাকা আছে, যে দক্ষিণ দৌলতপুর এলাকা আছে, সেই দক্ষিণ দৌলতপুর এবং মণিপুর এলাকার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এবং আমরা দেখেছি এখানকার যারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা সাথে সাথে এই ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছে এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখেছি বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছিলাম। এখনো পর্যন্ত যে তথ্য আমার কাছে আছে, মুহুরী নদীর পানি হচ্ছে বিপদসীমা হচ্ছে 12.55 মিটার। বর্তমানে মুহুরী নদীর পানি রয়েছে 10.78 মিটার। পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে এমনটা তথ্য জানানো হয়েছে। আসলে এখানকার স্থানীয় একটি কথা, সেটি হচ্ছে চুন খেয়ে আসলে গাল পোড়া গেছে, এখন দই দেখলেও ভয় লাগে। 2024 সালের পর ফেনীর মানুষের সাথে এই যে প্রবাদ বাক্যটি, সেটির জন্য বাস্তবে প্রতিফলিত হচ্ছে। বন্যার আগাম সতর্কবার্তা পেলেই আসলে তারা ভয়ে আতঙ্কে উদ্বেগ উৎকণ্ঠায় থাকে। এখানকার লাখ লাখ মানুষ আসলে সেই 24 সালের ভয়াবহ বন্যার কথা মনে করে তারা ভয়ে আতঙ্কে থাকে। জানেন, এটি একটি
প্রবাসী অধ্যুষিত এলাকা। এই প্রবাসীরা প্রবাস থেকে আসলে বিভিন্নভাবে তারা উদ্বেগ উৎকণ্ঠায় থাকে একটু খবর জানার জন্য। তো আমরা আসলে স্টার নিউজের মাধ্যমে প্রতিনিয়ত ফেনীর যে বন্যা পরিস্থিতির সেই খবর জানাচ্ছিলাম। এখনকার স্বস্তির খবর যেটি, আকাশে আসলে মেঘ নেই এবং গতকাল থেকে কোনো বৃষ্টি নেই। মুহুরী নদীর পানিও আসলে দ্রুত কমতে শুরু করেছে এবং আসামে, ত্রিপুরাতে আসলে বৃষ্টি হওয়ার কারণে এই মুহুরী নদীর পানিগুলো বেড়েছিল এবং কিছু লোকালয় এখানে প্লাবিত হয়েছিল। কিছু কৃষকের মাছের ঘের এবং যে বীজতলা সেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই ছিল আসলে ফেনীর মুহুরী নদীর যে পানি বাড়া এবং কমার যে খবর, বন্যা পরিস্থিতির খবর ফেনী থেকে আমার হাতে সর্বশেষ। প্রৌফ। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। প্রয়োজন রয়েছে, আমরা বিশ্বের যত উন্নত দেশগুলো রয়েছে তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু বায়োটেক রেভলিউশন আমাদের খুবই প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যদি একটা ন্যাশনাল জিনোমিক ডেটা ব্যাংক আমাদের প্রথম পদক্ষেপ হতে পারে আর কি বায়োটেক রেভলিউশনটা অ্যাচিভ করার জন্য। তো এই ব্যাপারেও আসলে আপনাদের কি মতামত সেটা আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরটা টেকনিক্যাল সাইডগুলো আপনাকে আমি অত ভালোভাবে তুলে ধরতে পারবো না, আমাদেরকে রেহান হেল্প করতে পারবে। টেকনিক্যাল যেটা আপনাকে কারেক্ট উত্তরটা আপনি পাবেন, আমি হয়তো আপনাকে বলতে পারবো কিছুটা, কিন্তু আমি রেহানকে বলবো পুরো জিনিসটা একটু ডিটেইল বলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, এর আগে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিলেন আপনাদের পরিসংখ্যান বিভাগের একজন একই প্রশ্ন করেছিলেন। সো ইট সিমস যে জিনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা হয়তো জানবেন যে আমাদের দেশে এই মুহূর্তে কোনো ডিপিআই মানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কিংবা কোনো ডেটা ব্যাংক নেই। আমাদের সরকার অলরেডি আপনার অ্যানাউন্স করেছে যে আমরা ইটস এ প্রায়োরিটি ফর আস এবং এই প্রথমবারের মতো আমরা ওয়ান সিটিজেন ওয়ান ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড ওয়ান ডিজিটাল ওয়ালেট চালু করতে যাচ্ছি। দিস উড বি আওয়ার ফার্স্ট পপুলেশন ডেটাবেস, যেটা আপনার পপুলেশন রেজিস্ট্রি হিসেবে কাজ করবে এবং এটা আপনার ফার্স্ট স্টেপ। আপনার once you build that population database, population registry, দেন তখন আপনি নেক্সট আপনি হেলথ কেয়ারে যেতে পারবেন, আপনি এডুকেশন, ই গভর্নেন্স হলো এস্তোনিয়ার। গত সপ্তাহে আমরা সব 8 জনের একটা টিম আপনার এস্তোনিয়াতে গেছিলাম ওনাদের কাছে জিনিসটা দেখতে এবং শিখতে, যে ওনারা কিভাবে এটা তৈরি করেছেন অ্যারাউন্ড 2002 সালে, তারা কিভাবে এটা মেনটেন করে। সো আমরা অগাস্টের ফার্স্ট উইক থেকে আমরা আমাদের এই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কাজ শুরু করছি, যেখানে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের ডেটা একসাথে একটা ক্লাউডে নিয়ে আসবো। ফার্স্টে পপুলেশন রেজিস্ট্রিতে শুরু করা হবে, তারপরে আস্তে আস্তে হেলথ কেয়ার, এডুকেশন এবং অন্যান্য মিনিস্ট্রিতে যাওয়া হবে। সো উই আর জাস্ট স্টার্টিং আওয়ার জার্নি। আপনার হয়তো 12 মাস থেকে 18 মাস আমাদের সময় লাগবে, বাট ইনশাল্লাহ আজ থেকে 2 বছর পরে উইল বি ইন এ প্লেস, যেটা আপনি যে প্রশ্ন করলেন, আপনি আপনার রুমে বসে এপিআই দিয়ে আপনি এই ডেটা অ্যাক্সেস করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। এবারে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া তাহসিনকে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া তাহসিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্নটি হলো, আমরা বিভিন্ন স্টার্টআপ দেশীয় বাজারে অনেক ভালো করলেও দেখা যায় বিদেশি যখন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাই অনেক সমস্যার মুখোমুখি হই, যেমন শেয়ার ট্রিপ কিছুক্ষণ আগে তাদের স্টোরিতেও বললো। তো এই ধরনের সমস্যার সমাধান অথবা সহায়তা করতে কিভাবে হেল্প করতে পারে সরকার? এটার ব্যাপারে আমাদেরকে কিছু পলিসি নিতে হবে, এই পলিসিগুলোর উপর আমরা কাজ করছি। একই সাথে আপনাদেরকে বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট থেকেও হেল্প করতে হবে আমাদেরকে। আপনারা যখন বাইরে যাচ্ছেন পলিসির সাথে সাথে আমাদের ফরেন অফিস, থ্রু ফরেন অফিস আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেগুলোর উপরে আমরা কাজ করছি। তো ধরেন নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে, একটু হয়তো সময় লাগবে। যেমন শেয়ার ট্রিপের বিষয়টি যতটুকু আমার ধারণা আছে, এটাকে আমরা একটা খুব সম্ভবত যতটুকু আমার ধারণা আছে ইনশাল্লাহ বাংলাদেশে এই কোম্পানিটাকে আমরা গ্লোবাল আমরা এটাকে নিতে চাচ্ছি। তো সেই জন্য আমরা কাজ করছি। এটা আমরা যদি এটাতে ইনশাল্লাহ সাকসেসফুল হই, তাহলে আপনি যেটা চাচ্ছেন আপনাদের মতন আরো ছোট ছোট অনেক কোম্পানিগুলোকে আমরা ইনশাল্লাহ নিতে পারবো। তো শেয়ার ট্রিপটাকে আমরা আমাদের লাইভ হিসেবে চিন্তা করছি। ধন্যবাদ মাননীয় প্রধান। ভালো লেগেছে যে আপনি বাংলাদেশের কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান। আপনার এবং যারা উদ্যোক্তা তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসলে সবার আগে বাংলাদেশ
সেটি সামনে ধরবে। শেয়ার ত্রিপুরা ডিজার্ভ করেন, ওনারা যে কষ্ট করেছেন দে ডিজার্ভ দ্যাট। আমাদেরকে শুধু একটু চেষ্টা করতে হবে ওনাদেরকে হেল্প করতে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবারে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর বিবিএ শিক্ষার্থী সাদমান শাবাব আজাদকে অনুরোধ জানাবো প্রশ্ন করার জন্য। সামনে। জাতীয় প্রেস ক্লাবে ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন করছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পূর্ণ জনগণের যে সম্প্রীতি সেটা পুরোপুরি এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে। তো আমাদের এই সমাবেশ থেকে আহ্বানই থাকবে যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার বিভিন্ন সংস্থার প্রতি আমরা আহ্বান জানাবো যে ভারতের বর্তমান পরিস্থিতির দিকে আপনারা কড়া নজর রাখুন এবং এই যারা এখন আক্রান্ত তাদেরকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এবং বাংলাদেশের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই, বাংলাদেশের সকল নাগরিকের উদ্দেশ্যে, সকল নাগরিকের পক্ষে আমরা এখানে আছি। এখানে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ধর্মীয় কিংবা জাতিগত পার্থক্যের কারণে, ভাষাগত পার্থক্যের কারণে এই বাংলাদেশে কাউকে বৈষম্যের শিকার হতে হোক, এটা আমরা কখনোই চাই না। এবং যে কোনো অবস্থায় আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার পক্ষে আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ঠেকাতে সচেতনতা বাড়াতে রেলওয়ের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। এই নিয়ে জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাল মাহমুদ। আমরা মাহমুদের সাথে এখন যুক্ত হব। মাহমুদ, যেমনটি আসলে দেখতে পাচ্ছি যে আপনি আশুগঞ্জ স্টেশনে অবস্থান করছেন, আপনার কাছে একটু জানতে চাই যে এই প্রচারণায় ঠিক কোন কোন বিষয়ে তুলে ধরা হচ্ছে, একটু আপনার কাছে জানতে চাই। মাহমুদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কিন্তু একটি পাথর নিক্ষেপের একটি ঘটনা ঘটেছিল। একজন আইনজীবী তার চোখের আলো কিন্তু সেই পাথর নিক্ষেপের কারণে হারিয়ে ফেলেছিল। তারপরে আরো দুটি ঘটনা এই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অংশে ঘটেছে। তারপর থেকে আসলে এই দুর্ঘটনাগুলো যেন না ঘটে তার জন্য মানুষজনকে সচেতন করার জন্য রেলওয়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনমূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে। যে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্টেশনে সচেতনমূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তারা চালিয়ে যাচ্ছিলেন। রেল পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছিল। দর্শক, মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, চালাচ্ছিলেন আশুগঞ্জ স্টেশন থেকে। দর্শক, এবার একটু আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই। পরিবহন মালিক শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম, আর নাটোরে আছেন তরিকুল হাসান। আমরা শুরুতেই সেলিমের কাছে একটু যেতে চাই। সেলিম, আপনার কাছে একটু জানতে চাই যে বাস চলাচল বন্ধের ক্ষেত্রে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই। রফ, মূলত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুইটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব এবং সেই সঙ্গে মালিক পক্ষের সঙ্গে একটা বিরোধ তৈরি হয়েছে। বিশেষ করে যারা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক আছে অর্থাৎ বাস শ্রমিক, তাদের একটি পক্ষ চান আসলে যা তাদের বার্ষিক যে নির্বাচন, ত্রিবার্ষিক নির্বাচন, সেইটা হোক প্রক্রিয়া মেনে। আরেকটি পক্ষ চাচ্ছিলেন যে এই মুহূর্তে নির্বাচন না হতে। তো এরকম পরিস্থিতিতে গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সভা আহ্বান করা হয়েছিল। সেখানে নির্বাচনী বোর্ড গঠনের সময় সেখানে মালিক পক্ষের একজন প্রতিনিধির নাম প্রস্তাব করা হলে শ্রমিকরা এটা নিয়ে আপত্তি জানান। এ নিয়ে মূলত সর্বশেষ গতকাল দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বের জের ধরেই গতকাল থেকে বাস চলাচল সীমিত করে শ্রমিকরা। এরপর আজকে থেকে পুরোপুরি একেবারে বাস চলাচল বন্ধ। কেবল আন্তঃজেলা নয়, ঢাকা সহ দূরপাল্লার সকল বাস চলাচলই বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকে যারা জরুরি প্রয়োজনে ঢাকা যেতে চান, এই জন্য তারা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, তারা কাউন্টার থেকে ফিরে যাচ্ছেন। অনেকে আমরা দেখেছি যে যাত্রীরা বাস না পেয়ে, যাওয়ার কোনো উপায় না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন, এরকম দৃশ্য আমরা দেখেছি। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা জানিয়েছে যে শ্রমিকদের সঙ্গে আলাদা আলাদা করে ডেকে দুই পক্ষের সঙ্গে তারা কথা বলেছেন, কিন্তু কোনো পক্ষই এখনও সাড়া দেয়নি। অর্থাৎ এই ধর্মঘটটা কবে নাগাদ বা কখন নাগাদ প্রত্যাহার হতে পারে সে বিষয়ে কোনো সুস্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি জেলা প্রশাসনও। তবে তারা বলছে যে দুই পক্ষ এবং মালিক পক্ষ সব পক্ষকে একসাথে করে আলাদা
আলাদা আলাদাভাবে কথা বলা হচ্ছে, যাতে দুর্ভোগ কমাতে দ্রুত তারা এই ধর্মঘট প্রত্যাহার করে। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া নেই। আমি কথা বলেছিলাম শ্রমিকদের নেতাদের সঙ্গে, তারাও বলেছেন যে দাবি দাবা পূরণ না হলে তারা এই ধর্মঘটটি অব্যাহত রাখতে চান। এই ধর্মঘটের ফলে আসলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ হয়ে আসলে কোনো বাসই আসলে ঢাকা অভিমুখে বা ঢাকা ছাড়া যে সব চট্টগ্রাম, বরিশাল বা খুলনা, এদিকে উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর, বগুড়া এইদিকে যে সব বাস যায় সেই বাসগুলোও কিন্তু আসলে চলাচল বন্ধ রয়েছে। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তারা জরুরি প্রয়োজনেও আসলে যেতে পারছেন না, অনেকে আটকা পড়েছেন রাজশাহীতে এসে। অনেকে যারা চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস বন্ধের কারণে রাজশাহীতেও তারা এসেছিলেন, যে রাজশাহীতে বাস পাবেন কিন্তু সেখানে তারা এসে বন্ধ পাচ্ছেন। আপনি জানেন যে রাজশাহী থেকে আসলে দিনের বেলা কোনো ট্রেন নাই, আন্তনগর কোনো ট্রেন নাই। ফলে ট্রেনে কিন্তু বিকল্প ব্যবস্থা হিসেবে যে যাওয়ার কথা সেটি কিন্তু তারা যেতে পারছেন না। ফলে সব মিলিয়ে একটি যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি একেবারে স্থবির হয়েছে। এই সংকট এখন কখন নাগাদ এটি পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাও কিন্তু আসলে জানাতে পারছেন না কেউই। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারাও আসলে এটি সমাধানে, পুলিশের ট্রাফিক বিভাগ আসলে এটি তৎপর আছে বা কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত শ্রমিকরা তাদের কোনো সাড়া দিচ্ছে না। শ্রমিকরা অভিযোগ করেছেন আরও যে মালিক পক্ষের কোনো নেতা শ্রমিক ইউনিয়নের যে টাকা ওঠে সে টাকাও আত্মসাৎ করছেন, এরকম অভিযোগ করছেন, এবং যারা এখন নেতৃত্ব আহ্বায়ক কমিটি আছেন সেই কমিটি তাদের হিসাব নিকাশ দিচ্ছেন না। এইটা নিয়ে আর্থিক খাত নিয়ে কিন্তু শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আসলে যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু এখনও চলছে। ফলে কখন নাগাদ বা কয়টা নাগাদ বা আজকে এই সমাধান হবে কিনা তা কিন্তু এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তো রাজশাহী থেকে পরিবহন ধর্মঘটের সর্বশেষ তথ্য আমার কাছে ছিল এই। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু নাটোরে যেতে চাই সহকর্মী তরিকুলের কাছে। তরিকুল, আপনার কাছে একটু জানতে চাই ধর্মঘটে নাটোরের কি অবস্থা দেখছেন, জানতে চাই আপনার কাছে। বাস মালিক শ্রমিক দ্বন্দ্বে যে দূরপাল্লার বাস রাজশাহী থেকে বন্ধ রয়েছে সেটার প্রভাব কিন্তু নাটোরেও পড়েছে। নাটোর থেকে যারা দূরপাল্লার বাসে যাতায়াত করেন এবং রাজশাহী থেকে যারা যাতায়াত করেন তাদের ভোগান্তিটা কিন্তু সবথেকে বেশি, এরকম আমরা দেখেছি এই বাস টার্মিনালে এসে। আর আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে পরিবার স্বজন নিয়ে যারা যাবেন, যাত্রা করবেন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু হুট করে এসে দেখেন দূরপাল্লার গাড়ি নেই, তারা টিকিট পাচ্ছেন না এবং সিট পাচ্ছেন না। এরকম কারণে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভোগান্তি বেড়েছে, এরকম তথ্য তারা জানিয়েছেন। আমরা নাটোর বাস মালিক সমিতির যে সভাপতি লক্ষণ পোদ্দার তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই সমস্যা আসলে মালিক শ্রমিক দ্বন্দ্বের কারণেই হয়েছে এবং এইটা কখন সমাধান হবে সেই তথ্য তিনি জানাতে পারেনি। নাটোর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো না চলাচল করলেও কিন্তু যে আন্তঃজেলা রাজশাহী বাদে অন্য অন্য জেলায় কিন্তু বাস চলাচল করছে। কিন্তু এই বাসগুলো, অনেক বাস এখান থেকে যে লোকাল বাসগুলো ঢাকাতেও যাচ্ছে, কিন্তু ওই বাসে আসলে অনেক জায়গায় দাঁড়ানোর কারণে যাত্রীদের ভোগান্তি হয়, সেই তথ্যগুলো তারা জানিয়েছেন। সব মিলে এখানে সাধারণ যাত্রীদের প্রত্যাশা দ্রুত এই সমস্যার সমাধান হোক, তারা যেন ভালোভাবে দূরে যাত্রা করতে পারেন। নাটোর বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। তরিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাচ্ছেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। আমরা সরাসরি সেখানেই চলে যাচ্ছি। ৩৫,৯৬৫ জন, সাধারণ ক্যাটাগরিতে ৪৬,২৮১ জন। বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র হচ্ছে ৪৫.29% এবং ছাত্রী হচ্ছে ৫৪.৭১%। মানে ছাত্রীর সংখ্যা, ছাত্রের মানে পার্সেন্টেজ 10% বেশি। মানে এটা একটা অসাধারণ ব্যাপার আমাদের মতো দেশের জন্য। বিভিন্ন ক্ষেত্রে নারীরা কত এগিয়ে যাচ্ছে তার একটা প্রমাণ। আবারও বলছি, ছাত্র ৪৫.২৯% এবং ছাত্রী ৫৪.৭১% বৃত্তি পেয়েছে। এরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছি, এমনকি আমাদের অনেক ক্ষেত্রেই এক ধরনের রক্ষণশীল সমাজ হলেও আমাদের প্রাইমারি যে ফুটবল কম্পিটিশন হয়েছিল সেখানে নারী এবং ছাত্র এবং ছাত্রীদের ফুটবল টিমের সংখ্যা একেবারেই সমান ছিল। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের আমরা টোলের কথা বলেছি, সেইটার কাজ এগিয়ে চলছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আপনারা জানেন এটা জুলাই মাস, এবং জুলাই মাসে আমাদের যে গণ অভ্যুত্থান সেটা মূল কর্মসূচিগুলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন এবং অনেকটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আছে। আপনারা জানেন আজকে 12:30 সেখানে একটা ব্রিফিং আছে, সেই কর্মসূচি জানানো হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে 16 জুলাই সকালে রায়ের বাজারে জুলাই শহীদদের কবরের পাশে দোয়া মোনাজাত ও ফাতেহা পাঠ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদ স্মরণে আলোচনা সভা, প্রণয়পত্র প্রকাশ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্যান্স ডে উদযাপন, মাদ্রাসা শিক্ষার্থীদের রেজিস্ট্যান্স ডে উদযাপন এবং 5 আগস্টে তো সংবর্ধনা আছে জুলাই শহীদ এবং যোদ্ধা পরিবারগুলোর। আমরা খুব সামনেই 16 তারিখ সম্ভবত আমরা খুবই সিগনিফিক্যান্টলি এই অভ্যুত্থানের, আমি যদি একটু পেছনে যাই, সম্ভবত 15টাকে সিগনিফিক্যান্স শুরু হয় সবচেয়ে বেশি, কারণ ওই দিন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলে পড়েছিল স্টুডেন্টদের উপরে এবং অনেক নারী শিক্ষার্থী, অনেক ছাত্রী মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তারপর 16 তারিখ আবু সাইদ। সো আমরা জুলাইতে যা হয়েছে গণ অভ্যুত্থানকে নিশ্চিতভাবেই এই সরকার ধারণ করে। এই গণ অভ্যুত্থানে বিএনপির একটা খুবই গুরুত্বপূর্ণ হিস্সা আছে। বর্তমান প্রধানমন্ত্রী শুরু থেকেই এটার সাথে জড়িত ছিলেন, সুতরাং যথাযোগ্য মর্যাদা দিয়ে এটাকে পালন করা হবে। এবং এটা শুধু পালন না, আমরা যে কথাটা রিপিট করার চেষ্টা করছি যে গণ অভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সেই স্পিরিট আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। বিভিন্ন অঞ্চলে আমি কিছু স্কিপ করছি যেগুলো খুব সিগনিফিক্যান্ট না, কিন্তু আমাদের রেগুলার কাজ চলছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক বাণিজ্য সহযোগীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে আমদানি নীতি আদেশ 2026 থেকে 29-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এখানে বিস্তারিত বলা আছে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা যাবে, সেটা আপনারা পেয়ে যাবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিন বাজার ও দক্ষিণ সিটির মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের 2টি প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। সচিবালয়ের বৈঠকটায় চীনের একটা গ্রুপের সাথে আমিন বাজারে একটি বর্জ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিনিয়োগ করবে। প্রতিদিন ঢাকা শহরের প্রায় 3000 টন বর্জ্য ব্যবহার করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। 2028 সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে এবং এটা 25 বছর সরবরাহ করবে, এটা এক্সপেক্ট করা যায়। দর্শক, তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান কথা বলছিলেন, আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করছে সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। আত্মসমর্পণের আনুষ্ঠানিকতার আরও খবর জানাতে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। আমরা সোহানের সাথে এখন যুক্ত হব। সোহান, যেমনটি আসলে বলছিলাম, আপনি মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন, আপনার কাছে একটু জানতে চাই এই আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা ঠিক কখন নাগাদ শুরু হবে, এবং জানতে চাই দস্যুদের মধ্যে ঠিক কতজন সদস্য আত্মসমর্পণ করছে। আসলে আত্মসমর্পণের যে আনুষ্ঠানিকতা ছিল সেটি সবে মাত্র শেষ হয়েছে। এই মাত্র বলা যায় যে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং সুন্দরবন দাপিয়ে বেড়ানো ছোট জাহাঙ্গীর বাহিনীর 27 জন সদস্য কিন্তু আজকে আত্মসমর্পণ করেছে। 27 জন সদস্য 27টি অস্ত্র, দেশীয় তৈরি 27টি অস্ত্র এখানে জমা দিয়েছে। সেই সাথে কিন্তু বিপুল পরিমাণ গোলা বারুদও জমা দিয়েছে এবং যেসব সদস্যরা আত্মসমর্পণ করেছে তারা কোস্টগার্ডকে জানিয়েছেন যে তারা ভুল পথে ছিল, তারা আর এই পথে আসতে চায় না। এই আজকে যে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এখানে আত্মসমর্পণ করলো, এই নিয়ে কিন্তু চলতি বছরে 3য় দফায় সুন্দরবনের বনদস্যুরা আত্মসমর্পণ করলো। এর আগে কিন্তু আপনি জানেন স্টার নিউজের সমঝোতায় চলতি বছরের প্রথম দিকে 7 জন বনদস্যু আত্মসমর্পণ করেছিল। পরবর্তীতে আরো 3 জন বনদস্যু আত্মসমর্পণ করে। সব মিলিয়ে এই বছরে কিন্তু 37 জন বনদস্যু আত্মসমর্পণ করেছে। কোস্টগার্ডের পক্ষ থেকে বনদস্যুদের বার্তা দেওয়া হয়েছে যে যারা সঠিক পথে অর্থাৎ আইনের পথে ফিরে আসতে চায় তাদেরকে তারা স্বাগত জানায়। তবে যারা বনে বিশৃঙ্খলা করবে বা বনে দস্যুতা করতে চায় তাদের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে কোস্টগার্ডের যে জোনাল কমান্ডার রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন।
কোস্টগার্ডের একটি দাবি রয়েছে, তাদের দাবিটি হচ্ছে সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য চলতি বছরের শুরুর দিক থেকে কিন্তু কোস্টগার্ডের নেতৃত্বে সুন্দরবনে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। একটি হচ্ছে রিস্টোর পিচ ইন সুন্দরবন, আরেকটি হচ্ছে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড। এই দুটি অভিযানের ফলে কিন্তু বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে, আর বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়ার কারণেই কিন্তু একের পর এক তারা আত্মসমর্পণের দিকে যাচ্ছে বলে কোস্টগার্ড পশ্চিম জোনের যিনি জোনাল কমান্ডার ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আমি যদি আপনাদেরকে বলি, এই যে দুটি অপারেশন, এই অপারেশনের সময় কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং কোস্টগার্ডের সাথে বন্দুক যুদ্ধে একজন ডাকাতও নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। কোস্টগার্ডের পশ্চিম জোন থেকে এই ছিল আমার কাছে বনদস্যু আত্মসমর্পণের সর্বশেষ খবর। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম অঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি, যেমনটি আসলে দর্শক বলছিলাম, তবে এখনও জলাবদ্ধতার কবলে হাজার হাজার মানুষ। বানভাসী মানুষের দুর্ভোগের খবর জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকুন উদ্দিন। আমরা রুকুনের সাথে এখন যুক্ত হব। রুকুন, যেমনটি আসলে দেখতে পাচ্ছি আপনি জলাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে আছেন, পানি নিশ্চয়ই কমতে শুরু করেছে। আপনার কাছে জানতে চাই যে এখন ঠিক কতটি পরিবার এই পানিবন্দী আছে এবং সেই সাথে জানতে চাই ত্রাণ সহায়তার কোনো কার্যক্রম দেখতে পাচ্ছেন কিনা? রুকন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বাঁশখালী উপজেলায় আমি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে হাঁটুর উপরে কিন্তু পানি রয়েছে এখনো পর্যন্ত। যদিও বা গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিটা কিছুটা কমেছে, এর ফলে পানিও কিন্তু নামতে শুরু করেছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনো কমেনি। আমি যেই জায়গাটিতে আছি এখানে কিন্তু আসলে প্রায় 150 গড় ভারী একেবারে পানির সাথে মিশে গেছে এবং এখানের মানুষের যে দুর্ভোগ, বিশুদ্ধ পানির সংকট, পাশাপাশি ত্রাণের সংকট কিন্তু এখানে রয়ে গেছে। এবং শিক্ষার কথা যদি একটু বলি, এখানে কিন্তু অনেকগুলো শিক্ষার্থী রয়েছে, যার কারণে তাদের ঘরবাড়ি যেহেতু ভেঙে গেছে তাদের পড়াশোনায় কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে এবং এখানে 7 দিন ধরে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন অর্থাৎ বিদ্যুৎবিহীন অবস্থায় এখানকার মানুষ রয়েছে। সেই কারণে কিন্তু একজন আরেকজনের সাথে যোগাযোগ করার যে বিষয়টি সেটিও কিন্তু করতে পারছেন না। আমরা যদি এখানকার একজনের সাথে যদি একটু কথা বলি যে আসলে এখানকার কি পরিস্থিতি এবং আপনারা কিভাবে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমরা আসলে সম্মুখীন বন্যা পরিস্থিতি আমাদের এতটা ভয়াবহ হয়ে গেছে আমাদের এলাকায়। আমার এটা 4 নম্বর বাহাছড়া ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড বাঁশখালা গ্রাম। প্রায় 100-র অধিক ঘর এখনও পানির নিচে তলিয়ে আছে, একদম মাটির সাথে মিশে গেছে। আর শিক্ষার্থী বলতে এখনও কোনো শিক্ষার্থী মানে যেতেও পারছে না, কোনো স্কুল কলেজ বা যাওয়ার কোনো রাস্তাও এখনও ক্লিয়ার হয় নাই। এই যে আমরাও রাস্তা পানিতে দাঁড়িয়ে আছি, আমার নিচেও পানি, আমার পিছনে ঘর দেখতেছেন এই যে একদম মাটির নিচে তলিয়ে আছে এখনও। তো এই পরিস্থিতিতে আমরা বাস করতেছি। আরও একটা সমস্যা হচ্ছে আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন এখনও 7-8 দিন হয়ে গেছে। আমরা ছাবাকল না থাকার কারণে আমরা পানিও খেতে পারছি না। আমি একটা জেনারেটর দিয়ে এলাকার লোকজনকে পানি খাওয়াচ্ছি। আমরা অনেক সমস্যায় আছি, আমরা অনেক সমস্যা। আর যেমনটি শুনছিলেন আসলে কিছুক্ষণ আগে এখানে আমরা একজন মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু তার যে লাশ নিয়ে যাবে সেই ব্যবস্থাটুকু নেই, সব দিকেই পানি এবং পাশাপাশি তার লাশ কাফনের ক্ষেত্রে নানান বিষয়ের জন্য আসলে জেনারেটরের ব্যবস্থা করে আসলে তারা সেই বিষয়গুলো সারছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। রুকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। টানা কয়েকদিনের বৃষ্টির পর রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও ফিরছে কর্মচাঞ্চল্য। বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে আছেন সহকর্মী আফরোজা লামিয়া। আমরা লামিয়ার সাথে এখন একটু যুক্ত হতে চাই। লামিয়া, আপনি কারণ বাজারে অবস্থান করছেন, আপনার কাছে একটু জানতে চাই বাজার পরিস্থিতি কেমন দেখছেন, কোনো নিত্যপণ্যের দাম দর বেড়েছে কিনা, ক্রেতা এবং বিক্রেতারা কি বলছে জানতে চাই।
রৌফ, ধন্যবাদ আপনাকে। কারওয়ান বাজারে এসে যেমনটি আসলে দেখলাম, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কারওয়ান বাজার কিন্তু পুরোটাই জলমগ্ন ছিল। শুধুমাত্র কারওয়ান বাজার না, রাজধানীর আরও অনেক বাজারেই কিন্তু জলাবদ্ধতা ছিল এবং এই কয়েকদিন আমরা দেখতে পেয়েছিলাম যে জলাবদ্ধতার কারণে অনেক দোকানপাট আসলে কোমর সমান পানি থাকায় মানুষজন কিন্তু দোকানপাট নিয়ে বসতে পারেনি। তো তারা আজ যেহেতু একটু রোদ উঠছে, সকাল থেকেই রোদ উঠেছে, তো দোকানদাররা আজ তাদের যে শাকসবজির ডালা আছেন সবকিছু নিয়ে বসেছেন। সকাল থেকে গত 3 দিনের তুলনায় একটু বেশি ক্রেতা সমাগম আজ দেখতে পাচ্ছি এবং অবশ্যই আমরা দেখছিলাম বিগত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু রাজধানীর নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতি ছিল এবং বৃষ্টি তার আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে বাড়তি দামের পেছনে। এই যে বৃষ্টির কারণে কিন্তু বিক্রেতারা বলছেন যে তাদের সরবরাহ ব্যাহত হচ্ছে। রাজধানীর বাইরে থেকে দেশের যেসব জায়গা থেকে সবজি আসে, পর্যাপ্ত পরিমাণে সবজি কিন্তু তারা সরবরাহ করতে পারছেন না এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় বন্যা হওয়ায় জমি থেকে শাকসবজি তুলতেও কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই ক্ষেত্রে চাহিদার তুলনায় সরবরাহ একটু কম থাকায় সবজির দাম কিন্তু বেড়েছে। প্রতিটা এই যে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা, পটল, কাকরোল, এই সব সবজি কিন্তু 80 টাকা থেকে দাম শুরু হচ্ছে, 80 থেকে 100-120 টাকা করে বিক্রি হচ্ছে। শসার দাম দেখলাম 120-110 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি, কাঁচামরিচের দাম কিন্তু বেড়ে 160 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা দেখছিলাম যে কয়েকদিন আগেও ডিমের বাজারে ডিমের ডজন প্রতি দাম ছিল 110 থেকে 120 টাকা, এখন মুরগির ডিম কিন্তু 130-140 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও কিছুটা বেড়ে 40 টাকা থেকে 45 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই ভোক্তারা বলছেন যে আসলে বৃষ্টি তো হবেই, যেহেতু বৃষ্টির মৌসুম, কিন্তু সেই তুলনায় দাম কিন্তু অনেক বেশি বাড়তি বলছেন বিক্রেতারা। শুধুমাত্র বৃষ্টি যে কারণ তা না, অনেক আগে থেকেই কিন্তু এই সব ভরা মৌসুমেও সবজির দাম অনেক বেশি ছিল। আমরা যদি মাছের বাজারের কথা আপনাকে একটু জানাতে চাই, মাছের বাজারেও কিন্তু বাড়তি দাম, সব মাছেরই বাড়তি দাম দেখছিলাম। পাঙাশ 250 থেকে 300 টাকা কেজি, যে কোনো বড় মাছ, রুই মাছ, কাতলা মাছ, এই সব কিছুই 400, 450, 500 টাকায় বিক্রি হচ্ছে। রৌফ, আসলে ভোক্তারা বলছেন যে যেই ধরনের অবস্থায় থাকুক না কেন, রোদ বৃষ্টি, তারা বলছেন যে এই সবের পাশাপাশি দাম বাড়ার পেছনে হয়তো খুচরা ব্যবসায়ীদের সিন্ডিকেট থাকে। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণে আমাদের আসলে বাজারে মনিটরিং আরো বেশি বাড়ানো প্রয়োজন বলছেন ভোক্তারা। রৌফ, এই ছিল। লামি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।